ভুল করে একজন মেরিন অফিসারকে বিরক্ত করার মাশুল এই শহরের পুরো পুলিশ ডিপার্টমেন্টকে যে কতটা ভয়াবহভাবে দিতে হবে তা তারা কখনো কল্পনা করতে পারেনি। চলুন দেখে নেওয়া যাক, পুলিশ যখন নিজের গায়ের জোর একজন এক্স মেরিন অফিসারের উপর দেখায় তখন তাদের সাথে ঠিক কি হয়। গল্পের শুরুটা হয় লুজিয়ানার একটা ছোট্ট শহরে। তো টেরি নামের এক লোক শহরের রাস্তা ধরে হেডফোনে গান শুনতে শুনতে সাইকেল চালিয়ে যাচ্ছিল। টেরি মূলত পেশায় একজন মেরিন অফিসার ছিল, আর মাত্র কিছুদিন আগেই সে চাকরিটা ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ পরেই হঠাৎ তাকে একটা পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর গাড়ির ভেতর থেকে স্টিভ আর ইভান নামের দুই পুলিশ অফিসার বেরিয়ে এসে তারা বন্দুক তাক করে টেরির ওপর চেঁচাতে থাকে আর বলে, তোমাকে থামতে বলার পরেও কেন থামলে না? টেরি বলে, আমার কানে ইয়ারফোন থাকায় আমি তোমাদের শব্দ শুনতে পাইনি, আর তাছাড়া এভাবে ধাক্কা দেওয়ার তো কোনো দরকার ছিল না, কারণ আমি কোনো অপরাধী নই। কিন্তু পুলিশরা তার কোনো কথাই বিশ্বাস করে না আর তাকে তল্লাশি করা শুরু করে। তো তল্লাশি করার সময় তারা টেরির ব্যাগের ভেতর একটা প্যাকেট পায় এবং সেটা খোলার অনুমতি চায়। টেরি প্রথমে ব্যাগ খোলার পারমিশন না দিলে পুলিশ অফিসার বলে, তাহলে যতক্ষণ না আমাদের বম্ব স্কোয়াড আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই তোমাকে হাত পা বাঁধা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে হবে। তো টেরির হাতে একদমই সময় না থাকায় সে ব্যাগ খোলার অনুমতি দেয়, আর ব্যাগ খোলা মাত্রই পুলিশ অফিসাররা তার ভেতর নগদ $36,000 খুঁজে পায়। এত টাকা দেখে পুলিশ অফিসাররা বলে, প্রথম থেকে তোমাকে সন্দেহ হচ্ছিল যে তুমি একজন মাদক ব্যবসায়ী, কারণ একজন মাদক ব্যবসায়ী ছাড়া এতগুলো টাকা কারো কাছে থাকতেই পারে না। টেরি তখন বলে যে এই টাকাগুলো সে অনেক কষ্টে জোগাড় করেছে, কারণ তার একজন কাজিন এই শহরের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, আর তার জামিনের জন্য সে এতগুলো টাকা জোগাড় করে নিয়ে যাচ্ছে। পুলিশ অফিসাররা তখন বলে, জামিন করাতে তো বড়জোর $10,000 লাগে, বাকি টাকা কেন এনেছো? তখন টেরি জানায় যে তার কাজিন জেল থেকে বের হলে তাকে নিয়ে একটা নতুন বিজনেস শুরু করার কথা ছিল, তাই বাকি $26,000 সে এই জন্যই নিজের সাথে এনেছে। কিন্তু এটা শুনে পুলিশ অফিসাররা তাকে বলে, এতগুলো টাকা তুমি কিভাবে জোগাড় করেছো? উত্তরে টেরি বলে, এই টাকা জোগাড় করতে আমাকে আমার নিজের গাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে, এমনকি একটা চাইনিজ রেস্টুরেন্টে আমার শেয়ার ছিল, সেটাও আমি বিক্রি করে দিয়েছি। কিন্তু পুলিশ অফিসাররা তার কোনো কথাই বিশ্বাস করে না, তারা উল্টো তাকে হুমকি দিয়ে বলে, আমাদের মনে হয় এই টাকা তুমি অসৎ পথে কামিয়েছো, তাই আপাতত আমরা এই টাকাগুলো জব্দ করছি। তোমার কাছে 30 দিন সময় আছে, এই সময়ের মধ্যে তুমি যদি তোমার ইনকাম সোর্স বা সঠিক পেপার দেখাতে পারো তবেই টাকা ফেরত পাবে, আর যদি না পারো তবে মানি লন্ডারিং এর কেসে সোজা তোমাকে জেলে পাঠিয়ে দেবো। এই বলে তারা টাকাগুলো রেখে দিয়ে টেরিকে সেখান থেকে ছেড়ে দেয়। টেরি আর দেরি না করে তখন সোজা চলে যায় লোকাল কোর্টে। সেখানে সে দেখা করে ইলিয়ট নামের এক উকিলের সাথে, তার কাজিনের জামিনের ব্যাপারে কথা বলে। কিন্তু সব কাগজপত্র চেক করার সময় ইলিয়ট বুঝতে পারে যে জামিন করানোর জন্য টেরির কাছে এখন $1 নেই। ইলিয়ট তখন সাফ জানিয়ে দেয়, টাকা ছাড়া আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, জামিনের জন্য তোমাকে অন্তত $10,000 তো নিয়ে আসতেই হবে। টেরি যখন বলে যে তার একটু সময় লাগবে, কিন্তু সে যেভাবেই হোক ডলারগুলো ম্যানেজ করে আনবে, তখন ইলিয়ট তাকে জানায় এই শহরের জেলের এখন মেরামতের কাজ চলবে, তাই সব কয়েদিদের শহরের সবচেয়ে বড় জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কথা শুনে টেরি খুব চিন্তায় পড়ে যায় আর বলে, আমার টাকা জোগাড় করতে একটু সময় লাগলেও আমি চাই আমার ভাই মাইক যেন যেভাবেই হোক জেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। টেরির কথা শুনে ইলিয়ট তাকে বুদ্ধি দেয় যে এখানে সামান নামে এক মেয়ে আছে যে কিনা একজন জুনিয়র ক্লার্ক, আর সে হয়তো কোনোভাবে টেরিকে সাহায্য করতে পারে। টেরি তখনই সামারের সাথে দেখা করে আর তাকে পুলিশের টাকা কেড়ে নেওয়ার ঘটনাটাও জানায়। তখন সামার আফসোস করে বলে, এই শহরের পুলিশগুলো আসলে ডাকাত, তাদের কাজই হলো মানুষের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া। তারা জানতো যে তোমার কাছে অনেক ক্যাশ টাকা আছে, তাই তারা ড্রাগসের নাটক সাজিয়ে টাকাটা জব্দ করেছে, কারণ তারা খুব ভালো করে জানে যে 30 দিনের মধ্যে এই পেপারসগুলো জোগাড় করে একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব, আর এই 30 দিন পার হয়ে গেলে টাকাগুলো সব ওই পুলিশদের হয়ে যাবে, তাই তোমাকে এখন অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। টেরি তখন বলে, আমার হাতে তো একদমই সময় নেই, কারণ জেলে যাওয়ার পর আমার কাজিন যাদের কাছ থেকে ড্রাগ কিনছিল তাদের সবার নাম বলে দিয়েছে, আর সেই সব অপরাধীরা এখন শহরের ওই বড় জেলখানায় আছে, তাই আমার কাজিন মানে মাইক সেখানে যাওয়া মাত্রই তারা সবাই মিলে ওকে মেরে ফেলবে। সামার তখন বলে, তোমার কাছে বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে, তার মধ্যে $10,000 খোঁজ করে নিয়ে এসো, তবে আমি তোমাকে সাহায্য করতে পারবো। এরপর তারা দুজনেই যে যার পথে বেরিয়ে যায়। টেরি তখন তার সেই বিজনেস পার্টনারকে ফোন করে যার সাথে সে রেস্টুরেন্ট চালাতো। যদিও টেরি তার সব শেয়ার আগে বিক্রি করে দিয়েছিল, তবুও সে অনুরোধ করে যেন অন্তত $10,000 তাকে ধার দেওয়া হয়, যাতে সে তার ভাইয়ের প্রাণ বাঁচাতে পারে। তখন তার পার্টনার কথা দেয় যে সে দ্রুত টাকা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবে। তো টেরি সেই রাতটা জঙ্গলে কাটায় এবং সেখানে মাছ ধরে খেয়ে রাত পার করে দেয়, আর সকাল হতে সে সোজা গিয়ে হাজির হয় পুলিশ স্টেশনে। সেখানে তার দেখা হয় অফিসার জেসিকার সাথে। টেরি তাকে বলে যে সে একটা চুরির রিপোর্ট লেখাতে চায়। জেসিকা তখন চোরদের নাম জানতে চায়। তখন টেরি অফিসার স্টিভ আর ইভানের নাম নেয়। এই কথা শুনে জেসিকা তো অবাক, কারণ তারা দুজনেই এই স্টেশনের পুলিশ অফিসার। ঠিক সেই সময় স্টিভ সেখানে চলে আসে
আর টেরির সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। সে জেসিকাকে বলে যে টেরি আসলে বানিয়ে বানিয়ে গল্প বলছে। তো পরিস্থিতি গরম দেখে পুলিশ চিফ স্যান্ডি সেখানে আসে এবং টেরির কাছে পুরো বিষয়টা জানতে চায়। টেরি তাকে গাড়ি বিক্রির ছবি আর সব কাগজপত্র দেখায় আর বলে, আমি টাকা কোনো অবৈধ পথে ইনকাম করিনি। তাছাড়া আমি জানি তোমরা আমার সব টাকা ফেরত দেবে না, কিন্তু আমার এখন শুধু $10,000 দরকার, যাতে আমি আমার কাজিনের জামিন করাতে পারি। কালই শহরের বড় জেলে শিফট হয়ে যাবে, তাই তার আগে আমাকে যেভাবেই হোক তাকে বের করতে হবে। সব শুনে স্যান্ডি রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি তোমার ভাইয়ের জামিনের জন্য টাকার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু সমস্যা হলো তাকে তো কালকে শিফট করা হবে। এত অল্প সময়ে জামিন হওয়া খুব কঠিন, তাকে হয়তো জেলে যেতে হবে। তখন টেরি বলে, ঠিক আছে, তবে মাইককে জেলে পাঠানোর আগে আমি ওর সাথে একবার দেখা করতে চাই। স্যান্ডি তখন তাকে কাল সকাল 9টায় থানায় আসতে বলে। তো পরের দিন টেরি ঠিক সময় মতো থানায় পৌঁছালেও দেখে যে তার পৌঁছানোর ঠিক 3 মিনিট আগেই প্রিজন ভ্যানটা মাইককে নিয়ে বেরিয়ে গেছে। টেরি তখন পাগলের মতো সাইকেল চালিয়ে ভ্যানটার পিছু নেয় আর এক জায়গায় গিয়ে ভ্যানটার জানালার পাশে দাঁড়িয়ে মাইককে চিৎকার করে বলতে থাকে, জেলে পৌঁছানো মাত্রই তুমি সোজা জেলারের কাছে যাবে আর বলবে তোমাকে যেন এক্সট্রা প্রোটেকশন দেওয়া হয়, আর বলবে যে তোমার কারণে অনেক ক্রিমিনাল ধরা পড়েছে, তাই তোমার প্রাণের ঝুঁকি আছে। তো মাইক সবটা বুঝতে পারে আর মাথা নেড়ে সায় দেয়। সেখান থেকে বেরিয়ে টেরি সোজা সামারের কাছে যায় আর বলে, আমার এই পুলিশগুলোর উপর একদম ভরসা নেই, আমার মনে হয় না এরা টাকাগুলো ফেরত দেবে। সামারও তার কথায় সহমত জানায় আর বলে, এই পুলিশগুলোর বিরুদ্ধে তার কাছে অনেক প্রমাণ আছে, এরা পুরো শহরের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। টেরি অবাক হয়ে বলে, তোমার কাছে প্রমাণ থাকলে তুমি এদের গ্রেপ্তার করাচ্ছ না কেন? জজের কাছে গিয়ে এইসব অফিসারদের জেলের ভাত খাওয়ানো উচিত। সামার তখন বলে, কাজটাও তো সহজ না, এই পুরো শহরটাই আসলে করাপ্টেড, এমনকি এখানকার জজ পর্যন্ত এদের সাথে হাত মিলিয়ে চলে, তাই হাতে শক্ত কোনো প্রমাণ না আসা পর্যন্ত এদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না। তুমি বরং তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, না হলে তোমার ভাইকে আর বাঁচানো যাবে না। সামারের কথা শুনে টেরি আবারও সেই থানায় যায় স্যান্ডির সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে দেখে স্যান্ডি পুরো চেহারা পাল্টে ফেলেছে। সে টেরিকে অপমান করে বলে, এটা কোনো মুদির দোকান না যে তুমি এসে আমার সাথে দরাদরি করবে, তোমাকে 1 টাকাও দেওয়া হবে না। এটা শুনে টেরির মাথা গরম হয়ে যায়। স্যান্ডি তখন তাকে ভয় দেখানোর জন্য বন্দুক বের করে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে টেরি একজন মেরিন অফিসার। চোখের পলকে টেরি তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে উল্টো স্যান্ডির দিকে তাক করে ধরে। ঠিক সেই সময় স্টিভ ভেতরে আসে তাকে আটকানোর জন্য, কিন্তু টেরি তাকেও আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। এই 2 পুলিশের কেউই টেরির শক্তি সামনে টিকতে পারে না। টেরি স্যান্ডি আর স্টিভ দুজনকে হাত করা পরিয়ে দেয়। ঠিক তখন জেসিকা সেখানে হাজির হয়। টেরি জেসিকার দিকেও বন্দুক তাক করে থাকে আর বলে, আমাকে এক্ষুনি প্রপার্টি রুমে নিয়ে যাও। তো সেখানে গিয়ে টেরি দেখে অনেক নগদ টাকা পড়ে আছে, কিন্তু সে সেখান থেকে ঠিক $10,000 গুনে নেয় এবং জেসিকাকে বলে, আমি কাউকে আঘাত করতে চাই না, এই টাকাটা শুধু আমার ভাইয়ের জামিনের জন্য দরকার। এরপর সে জেসিকার সামনেই তার বন্দুকের সবগুলি বের করে নেয় এবং খালি বন্দুকটা তাকে ফেরত দিয়ে দেয়। টেরি জেসিকাকে একটা বুদ্ধি দেয়, তুমি আমার এক হাতে হাত করা লাগিয়ে আমাকে এমনভাবে বাইরে নিয়ে চলো যেন মনে হয় তুমি আমাকে গ্রেপ্তার করছো, না হলে বাইরের পুলিশগুলো ঝামেলা করবে। জেসিকা ঠিক সেটাই করে আর এরপর সে টেরিকে গাড়িতে বসিয়ে শহর থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। আর ওই টাকাগুলো নিয়ে টেরি সোজা কোর্টে চলে যায়। তো টাকা হাতে পাওয়া মাত্রই সামার দ্রুত মাইকের জামিনের জন্য কাগজ রেডি করা শুরু করে দেয়। ওদিকে টেরি বাইরে অপেক্ষা করছিল, তখনই একদল পুলিশ তাকে এসে ঘিরে ফেলে। তবে টেরি কোনো বাধা না দিয়ে একেবারে শান্তভাবে আত্মসমর্পণ করে। এরপর পুলিশ তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে কিছুক্ষণ আটকে রাখে। একটু পর স্যান্ডি সেখানে আসে এবং তাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে নিয়ে যেতে থাকে। রাস্তায় স্যান্ডি টেরিকে বলে, আমি তোমার ব্যাপারে সব খোঁজ নিয়েছি, তুমি দেশের জন্য লড়াই করা একজন মেরিন অফিসার, তোমার মতো মানুষের এই ছোটখাটো পুলিশদের গায়ে হাত তোলা মানায় না। এরপর স্যান্ডি হাসপাতালের সামনে গাড়ি থামিয়ে টেরি সেই জব্দ করা বাকি সব টাকা ফেরত দিয়ে দেয় আর বলে, এই নাও তোমার সব টাকা, এই শহর ছেড়ে চিরকালের মতো চলে যাও, যা যা হয়েছে সব ভুলে যাও। যদি কাউকে কিছু বলো বা এই শহরে আবার ফিরে আসো, তবে পুলিশ পেটানো আর অস্ত্র দেখানোর দায়ে তোমার 30 বছরের জেল হবে। আর হ্যাঁ, তোমার ভাই মাইকের ওপর জেলের ভেতরে হামলা হয়েছিল, সে এখন হাসপাতালে ভর্তি আছে, যাও গিয়ে ওকে দেখে নাও। মাইকের বিপদের কথা শুনে টেরি আর কোনো কথা বাড়ায় না। সে স্যান্ডিকে বলে, ঠিক আছে, আমি তোমার সব শর্ত মেনে নিচ্ছি, কারণ এই মুহূর্তে তার কাছে ভাইয়ের প্রাণের দামই সবচেয়ে বেশি। কিন্তু হন্তদন্ত হয়ে টেরি যখন মাইকের কেবিনে পৌঁছায়, সেখানে গিয়ে দেখে তার ভাই মাইক মারা গেছে। নিজের ভাইকে বাঁচাতে এত লড়াই করেও শেষ পর্যন্ত সে তার ভাইকে বাঁচাতে পারল না। তো এতে টেরি একেবারে ভেঙে পড়ে, কিন্তু সে স্যান্ডিকে কথা দিয়েছে যে সে এই শহর ছেড়ে চলে যাবে। এজন্য শহর ছাড়ার আগে সে শেষবারের মতো সামারকে একটা ফোন দেয় আর বলে যে সে চিরদিনের জন্য চলে যাচ্ছে। এটা শুনে সামার তাকে গাড়িতে করে এগিয়ে দেওয়ার জন্য আসে। তো তারা দুজন যখন গাড়িতে করে যাচ্ছিল, টেরি লক্ষ্য করে একটা পুলিশের গাড়ি তাদের ফলো করছে।
তখন সামার জানায় ভয় নেই, ও আমার সিক্রেট ইনফর্মার, পুলিশের সব গোপন খবর আমি ওর কাছ থেকেই পাই। তো যাওয়ার পথে সামার মেয়েটা বারবার টেরিকে বোঝানোর চেষ্টা করে যে তার ভাইয়ের সাথে যা হয়েছে সেটাই শহরের প্রতি মাসে কোনো না কোনো নির্দোষ মানুষের সাথে ঘটছে। এই পুলিশগুলো পুরো শহরটাকে নরক বানিয়ে ফেলেছে। আসলে সামার চাইছিল টেরি যেন তাদের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু টেরি আর কোনো ঝামেলায় জড়াতেই চাচ্ছিল না। তাই সামারও সেটা বুঝতে পেরে তাকে ড্রপ করে দেয়। আর যাওয়ার সময় টেরি তাকে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে চলে যায়। এরপর সামার বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে হঠাৎ তার ঘুম ভাঙলে সে বুঝতে পারে তার শরীরে কোনো ড্রাগসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সে টালমাটাল অবস্থায় সারা ঘরে ঘুরে বেড়াতে বেড়াতে ফ্রিজের উপর একটা পুলিশের গাড়ির স্টিকার দেখতে পায়। সে বুঝে যায় পুলিশরা জেনে গেছে যে সামারের কাছে তাদের বিরুদ্ধে প্রমাণ আছে, তাই তারা তাকে সরিয়ে দিতে চায়। তাই সে নিরুপায় হয়ে তখন টেরিকে ফোন দেয়। টেরি খবর পাওয়া মাত্রই সব ফেলে আবার সেই শহরে ফিরে আসে। সে সামারের বাড়িতে ঢুকে দেখে সামার নিজেকে ঠান্ডা রাখার জন্য বাথটাবের বরফ পানির ভেতরে বসে আছে। টেরি তার শরীর চেক করে অবাক হয়ে বলে, ড্রাগস দেওয়ার পর তোমার অবস্থা যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা হয়নি, এর মানে তোমার শরীরে আগে থেকে ড্রাগস নেওয়ার অভ্যাস আছে। সামার তখন সত্যিটা স্বীকার করে নেয়। সে জানায় আগে সে নেশা করত, আর সেই কারণেই সে তার নিজের মেয়েকেও আদালত নিজেদের হেফাজতে রেখেছে। তাছাড়া সামার এখন খুব ভয়ে আছে, কারণ কালকেই তার ড্রাগ টেস্ট হওয়ার কথা। টেস্টে যদি ধরা পড়ে যে তার শরীরে ড্রাগস আছে, তবে তার চাকরিটা তো যাবেই, সাথে আর কোনোদিন সে তার মেয়ের অভিভাবকত্ব ফিরে পাবে না। তো টেরি তাকে সান্ত্বনা দিয়ে বলে, বেশি চিন্তা করো না, তুমি যদি এখন ভেঙে পড়ো তবে সবাই তোমাকে সন্দেহ করবে, তাই তুমি স্বাভাবিক থাকার চেষ্টা করো। পরের দিন সকালে সামার অফিসে যাওয়া মাত্রই দেখে জজ সাহেব সেখানে বসে আছে। জজ তাকে সোজাসুজি বলে দেয়, তোমাকে আজকে তোমার ইউরিন স্যাম্পল জমা দিতে হবে। সামার তখন পরিষ্কার বুঝতে পারে যে এই জজও পুলিশের সাথে হাত মিলিয়ে কাজ করছে। সে জানে ঠিক কখন টেস্ট করালে সামারকে ফাঁসানো যাবে, তাই সামার নিরুপায় হয়ে স্যাম্পল জমা দিয়ে আসে। অন্যদিকে টেরি যখন শহরের রাস্তায় ঘুরছিল, হুট করে স্টিভ তার সামনে গাড়ি থামিয়ে দেয় আর বলে, তুমি এখন এই শহরে কি করছো? টেরি কিছু বলার আগেই স্টিভ তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। টেরি গুলি খেয়ে আহত হয়েও ওই অবস্থাতেই সে পাল্টা হামলা করে স্টিভকে আচ্ছা মতো মেরে সেখান থেকে পালিয়ে যায়। স্টিভ পেছন থেকে পাগলের মতো গুলি চালাতে থাকে, কিন্তু টেরি কোনো মতে বেঁচে ফিরে আসে। টেরি তার গাড়িটা মাঝপথে ফেলে রেখে সোজা তার বিজনেস পার্টনার মিস্টার লুর কাছে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে টেরি প্রথমে সামারকে কল করে। তো সামার আসা মাত্রই দেখে টেরি যন্ত্রণায় কাতরাচ্ছে আর মিস্টার লু তার ক্ষতের চিকিৎসা করছে। টেরি তখন সামারকে বলে, এই পুলিশগুলোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে, ওদের বুঝিয়ে দিতেই হবে ওরা যা করছে সেটা চরম অন্যায়। সামারও তাতে রাজি হয়ে যায়। এবার তাদের দুজনকে শক্তপোক্ত প্রমাণ জড়ো করতে হবে। এখন তাদের প্রথম নিশানা হলো কোর্টের সেই জজ। তাই মাঝরাতে তারা দুজন জজের ঘরে ঢুকে পড়ে এবং তাকে ভয় দেখিয়ে সব সত্যি কথা বলাতে বাধ্য করে। জজ তখন আমতা আমতা করে সব স্বীকার করে নেয়। সে জানায় স্যান্ডির পুলিশ ডিপার্টমেন্টের কাছে অনেকদিন ধরে কোনো সরকারি টাকা আসছিল না, তাই তারা একরকম বাধ্য হয়ে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া শুরু করে। জজ আরও জানায় শুরুটা তারা অভাবের কারণে করলেও এখন এটা তাদের নেশা হয়ে দাঁড়িয়েছে। তারা এত টাকা জমিয়ে ফেলেছে যে ওপর মহলের বড় বড় অফিসারদেরও তারা নিয়মিত ঘুষ দিচ্ছে, এমনকি আমাকেও তারা এই টাকার ভাগ দেয়। কেউ যখন কোর্টে তার টাকার সঠিক প্রমাণ নিয়ে আসে তখন আমরা সেই প্রমাণগুলোকেও গায়েব করে দিই। জজ আরও জানায় সবচেয়ে বড় প্রমাণ আছে কোর্ট হাউসের বেসমেন্টে। পুলিশের প্রতিটি গাড়িতেই একটি করে ড্যাশ ক্যাম থাকে যেখানে সব রেকর্ড হয়। ওরা জালিয়াতি করার পর সেই ড্যাশ ক্যামের ফুটেজগুলো এনে ওই বেসমেন্টেই লুকিয়ে রাখে। এটা শুনে টেরি আর সামার সময় নষ্ট না করে তখনই ছুটে যায় কোর্ট হাউসের বেসমেন্টে, কিন্তু সেখানে গিয়ে দেখে পুলিশরা আগেই প্রমাণ নষ্ট করার জন্য আগুন ধরিয়ে দিয়েছে। তবে আগুনের পরও না করে টেরি ভেতরে ঢুকে পড়ে এবং কিছু মেমোরি কার্ড উদ্ধার করে। কিন্তু ঠিক তখনই সামারের মনে পড়ে যে তার ড্রাগ টেস্টের সেই ইউরিন স্যাম্পলটাও এখানে রাখা আছে। সে টেরিকে বলে, তুমি এগুলো নিয়ে বাইরে গিয়ে নজর রাখো, আমি আমার স্যাম্পলটা নিয়ে আসছি। কিন্তু স্যাম্পল নিতে গেলেই দুজন পুলিশ অফিসার তাকে দেখে ফেলে এবং জোর করে তুলে নিয়ে গাড়িতে করে চলে যায়। টেরি দূর থেকে এটা দেখে পাগলের মতো পুলিশের গাড়িগুলোর পিছু নিতে থাকে, কিন্তু চালাকি করে পুলিশরা আলাদা আলাদা রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে যায় যাতে টেরি বুঝতে পারে না সামার কোন গাড়িতে আছে। তাই টেরি একটা গাড়ির উপর হামলা করে ভেতরে থাকা পুলিশটাকে মেরে সামারের লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু ওই পুলিশটা কিছুতেই মুখ খুলছে না দেখে টেরি তখন ওই পুলিশের রেডিও নিয়ে সরাসরি স্যান্ডিকে কন্ট্যাক্ট করে আর বলে, তোমাদের গাড়ির ড্যাশ ক্যামের সব মেমোরি কার্ড এখন আমার হাতে, যদি এগুলো ফেরত চাও তাহলে সামারকে আমার কাছে ফিরিয়ে দাও। তো স্যান্ডি এতে রাজি হয়ে যায় আর আগামীকাল সকালে তাকে একটা লোকেশনে দেখা করতে বলে। পরের দিন সকালে স্যান্ডি তার পুরো পুলিশ ফোর্সকে ওখানে পাঠিয়ে দেয়। তার প্ল্যান হলো টেরির দেখা পাওয়া মাত্রই তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া, কিন্তু সে ভুলে গিয়েছিল যে টেরি একজন তুখোর ম্যারিন অফিসার যে একাই আসতো তাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো কিছুক্ষণ পর স্যান্ডি ফোন করে বলে, কি ব্যাপার, তুমি এখনো লোকেশনে আসোনি কেন? ঠিক সেই সময় স্টিভ স্যান্ডিকে জানায় যে তারা টেরির গাড়িটা দেখতে পেয়েছে।
এটা বলে স্টিভ টেরির গাড়ির একেবারে কাছে চলে যায়, কিন্তু ভেতরে তাকাতে সে দেখে টেরি সেখানে নেই। উল্টো তাদের এক পুলিশ অফিসারকে টেরি হাত পা বেঁধে গাড়িতে আটকে রেখেছে। স্টিভ সাথে সাথে রেডিওতে স্যান্ডিকে সব জানায়। অন্যদিকে স্যান্ডি লক্ষ্য করে টেরি আসলে ব্রিজে নেই, সে সোজাসুজি পুলিশ স্টেশনে ঢুকে গিয়েছে। টেরি পেছনের দেওয়াল ভেঙে বন্দুক হাতের ভেতরে ঢুকে পড়ে, আর স্যান্ডি তার সামনে আসা মাত্রই টেরি গুলি চালিয়ে দেয়। জেসিকা ভয়ে চিৎকার করে উঠলে টেরি তাকে শান্ত করে বলে, ভয় পেও না, ওটা রাবার বুলেট ছিল, স্যান্ডি শুধু চোট পেয়েছে, মরবে না। টেরি তখন জেসিকাকে বলে, আমি জানি সামারের সেই গোপন খবরদাতা আসলে তুমি, তাই আমি তোমার ওপর ভরসা করে এই মেমোরি কার্ডগুলো দিচ্ছি, এগুলো দিয়েই শয়তানগুলোর মুখোশ খুলে দিও। এই বলে টেরি জমানো সব ক্যাশ টাকার ওপর তেল ঢেলে আগুন ধরিয়ে দিতে চায়, কিন্তু ঠিক তখনই জেসিকার হঠাৎ টেরির দিকে বন্দুক তাক করে ধরে। টেরি বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে, জেসিকা আসলে সেই খবরই নয়। তো জেসিকা তখন তাকে বন্দুক ঠেকিয়ে বাইরে নিয়ে আসে, যেখানে সব পুলিশ অফিসাররা আগে থেকে দাঁড়িয়েছিল। জেসিকা মেমোরি কার্ডগুলো স্টিভের হাতে তুলে দেয়, আর স্টিভ সেগুলো ভেঙে চুরমার করে ফেলে। স্টিভ হাসতে হাসতে বলে, আমরা সামারকে আগে শেষ করে দিয়েছি, আর আজ তুমিও মরবে। এই দৃশ্য দেখে ইভান আর চুপ থাকতে পারে না, সে সামনে এসে বলে, আমরা ওকে মারতে পারি না, এটা অন্যায়। তখনই টেরি আসল সত্যটা বুঝতে পারে, সামারকে সাহায্যকারী পুলিশ জেসিকা নয়, আসলে ইভানই ছিল সেই গোপন খবরদাতা। তো ইভান যখন তাদের বাধা দিতে যায়, স্যান্ডি রেগে গিয়ে তার পায়েও গুলি চালিয়ে দেয়, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় টেরি। সে আহত ইভানকে কাঁধে তুলে নিয়ে একটা গাড়ির আড়ালে গিয়ে লুকায়। ইভান তখন ব্যথায় কাতরাতে কাতরাতে টেরিকে বলে, এই সবকটা গাড়িতে ড্যাশ ক্যাম আছে, ওগুলো অন করে দাও, তাহলে এই সব অপরাধ রেকর্ড হয়ে যাবে। এই কথা শুনে টেরি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে একের পর এক পুলিশ অফিসারদের উপর। তবে সে কিন্তু কাউকে একেবারে প্রাণে মারে না, তার ম্যারিন ট্রেনিং কাজে লাগিয়ে সবার হাড়গোড় ভেঙে দিতে থাকে। মারতে মারতে সে একটা গাড়ির কাছে পৌঁছে ড্যাশ ক্যামটা অন করে দেয়। স্টিভ তাকে আটকানোর চেষ্টা করলেও টেরি তাকে আহত করে ফেলে। এরই মাঝে টেরি দেখতে পায় দূরে সামার পড়ে আছে, তাই সে দ্রুত ইভান আর সামারকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে স্টিভ তখনও গাড়ির দরজা ধরে ঝুলেছিল। ঠিক সেই সময় সামারের জ্ঞান ফেরে এবং সে লাথি মেরে স্টিভকে চলন্ত গাড়ি থেকে নিচে ফেলে দেয়। এবার টেরি পাগলের মতো গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকে, আর পেছনের দিক থেকে শহরের সব পুলিশের গাড়ি তাদের ধাওয়া করে। তো এক পর্যায়ে চিফ স্যান্ডির গাড়ি তাদের একদম কাছাকাছি চলে আসে। টেরি আর সামার ভেবে নিয়েছিল যে আজ বোধহয় তারা আর বাঁচতে পারবে না, কিন্তু ঠিক তখনই জেসিকা তার গাড়ি নিয়ে স্যান্ডির গাড়িতে সজোরে ধাক্কা মারে। জেসিকা আসলে এতক্ষণ সুযোগের অপেক্ষায় ছিল, সে স্যান্ডির ওপর বন্দুক তাক করে প্রমাণ করে দেয় যে সেই দুর্নীতিবাজদের দলে একেবারে নেই। তো জেসিকা স্যান্ডিকে গ্রেপ্তার করে আর চিৎকার করে বলে, তোমরা তাড়াতাড়ি হাসপাতালে যাও। এরপর টেরি দ্রুত হাসপাতালে গিয়েই সবার আগে গাড়ির সেই ড্যাশ ক্যামের মেমোরি কার্ডটা বের করে নেয়, কারণ ওটাতেই পুলিশের সব কুকীর্তির প্রমাণ আছে। এরপর সামার আর আহত ইভানকে হাসপাতালে ভর্তি করা হয়, আর টেরি সেই সব প্রমাণ হাতে নিয়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করতে থাকে, যাতে স্টেট পুলিশ আসা মাত্র সেই শহরের সব নোংরা দুর্নীতির খেলা শেষ করতে পারে। আর ঠিক এইভাবে একজন মেরিন অফিসারের সাহসিকতায় একটা আস্ত দুর্নীতিগ্রস্ত শহর পুরোপুরি কলঙ্কমুক্ত হয়। তো কেমন ছিল আজকের এই গল্পটা, সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। আল্লাহ হাফেজ।